This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরও একবার আপনাকে স্বাগত। ঘড়িতে সময় বলছে সন্ধ্যে এখন 6টা, তার মানে টিভি9 বাংলার সময় এখন বিগ ব্রেক অ্যাট 6-এর। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের নজরে থাকে এই বুলেটিনে দিনভর ঘটে চলা সব বড় খবরের দিকে। বুঝতেই পারছেন আজ সন্ধ্যে 6টায় ফোকাস থাকবে কোন কোন খবরের দিকে। আসুন বিগ ওয়ালে আপনাকে দেখাই আজ সন্ধ্যে 6টায় আমাদের ফোকাস কোন কোন খবরে থাকছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আজকে শুরুতেই যে খবরে নজর রাখতে হবে, সরকারি হাসপাতালে কোথায় নিরাপত্তা? গোটা রাজ্য, গোটা দেশ বারবার এই প্রশ্ন তুলছে। এই খবর দিয়েই শুরু করব আজ সন্ধ্যে 6টা। আজকে দ্বিতীয় কোন বড় খবরে আমাদের নজর থাকবে? হেডফোনের সূত্রেই জালে অভিযুক্ত সঞ্জয় রায়, ব্লুটুথ হেডফোন, সেই হেডফোনের জেরেই পুলিশ গ্রেপ্তার করেছে। নজর রাখবো আজকে তৃতীয় বড় খবরের দিকে। খুনে অভিযুক্ত সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, এই অভিযোগ উঠছে। পুলিশ নগরপালিকা যখন এই প্রশ্ন করা হয়েছে তিনি কেন ধামা চাপা দিতে চাইছেন, সেই খবরে নজর রাখবো। আজকে চতুর্থ বড় খবরের দিকে নজর রাখবো। চিকিৎসক খুনে উত্তপ্ত আরজিকর হাসপাতাল চত্বর, এবং বিকেল 4:30 পর থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত কার্যত তাণ্ডব চলেছে, কার্যত বিক্ষোভ, তার বিস্ফোরণ যাকে বলে, তা দেখেছে আরজিকর হাসপাতাল। তবে শুরুতেই নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে। আচ্ছা, আরজিকরের মতন হাসপাতালে যখন চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে, সেই তিলোত্তমার মৃত্যুর জন্য কারা দায়ী? তাকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে খুনের আগে, কার হাত রয়েছে এর পিছনে? পুলিশ সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিলোত্তমাকে খুনের ঘটনায় এই সঞ্জয়কে ধরিয়ে দিয়েছে তার ব্লুটুথ হেডফোন। দেখুন, অবিন্যস্ত পোশাক, ঠোঁট মুখে দাগ, গলার ডান দিকে ভাঙা হাড়, চোখ দিয়ে রক্তক্ষরণ, যৌনাঙ্গে ক্ষত। সূত্রের খবর, তিলোত্তমার রহস্য মৃত্যুতে নৃশংসতার এমনই সব চিহ্নের কথা লেখা রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে শুক্রবার সকাল থেকে তোলপাড় দেশ। তিলোত্তমার এমন পরিণতি করল কে? শনিবার ভোর রাতে একজনকে সামনে এনেছে পুলিশ। তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেপ্তার সঞ্জয় রায়। কিভাবে সঞ্জয় রায়কে শনাক্ত করল পুলিশ? সূত্রের খবর, শুক্রবার সকাল 10টা আরজিকরের 4তলার সেমিনার হলে উদ্ধার হয় তিলোত্তমার দেহ। পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি নেক ব্যান্ড ব্লুটুথ হেডফোন, কিন্তু পরিবার জানায় এই হেডফোন তিলোত্তমার নয়। তখনই সন্দেহ হয় পুলিশের। তদন্তে নেমে প্রথমেই বেগ পেতে হয় পুলিশকে, কারণ সেমিনার হলে কোনো সিসি ক্যামেরা ছিল না। এদিকে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় বৃহস্পতিবার রাত 3টে থেকে শুক্রবার ভোর 6টার মধ্যে তিলোত্তমার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ওই 3 ঘন্টা হাসপাতালের অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। জানা গিয়েছে চেস্ট মেডিসিন বিভাগের ভিতর দিয়ে সেমিনার হলে যাওয়া যায়, সেই রাস্তা চিকিৎসক, নার্স এবং কর্মীরা ব্যবহার করেন। ঘটনার দিন কর্মরতদের তালিকা তৈরি করে পুলিশ। একই সঙ্গে চেস্ট মেডিসিন বিভাগের সিসি ক্যামেরা পরীক্ষা করে পুলিশ। সূত্রের খবর, তাতেই ক্লু পায় পুলিশ। সিসি ক্যামেরায় একজনের গতিবিধি ধরা পড়ে। চেস্ট মেডিসিন বিভাগ থেকে সেমিনার হলের দিকে এক ব্যক্তিকে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর সেই ব্যক্তিকে নিচের তলার এমার্জেন্সি বিভাগ থেকেও বেরোতে দেখা যায়। সিসি ক্যামেরায় আরও 3 জনকে আসা যাওয়া করতে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা রোগীর পরিজন। তাদের বক্তব্য খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে তাঁরা সত্যি কথাই বলছেন। চতুর্থ ব্যক্তির খোঁজে হাসপাতাল কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার নাম সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন সঞ্জয়ের ফোন নিয়ে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ চলাকালীন ঘটনাস্থলে উদ্ধার হওয়া নেক ব্যান্ড হেডফোনটি অন করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে উদ্ধার হওয়া ব্লুটুথ হেডফোনটি সঞ্জয় রায়ের ফোনের সঙ্গে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়।
শুধু ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হেডফোন সূত্রই নয়, পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলের কাছাকাছি সঞ্জয়ের মোবাইল টাওয়ার লোকেশনও পাওয়া যায়। অত রাত্রে সঞ্জয় কী কারণে সেমিনার হলের কাছাকাছি গিয়েছিল তা জানতে চায় পুলিশ। সঞ্জয় যে জবাব দেয় তা খতিয়ে দেখে বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। অভিযুক্ত সঞ্জয় রায় সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ডের সদস্য, এমনটাই সূত্রের খবর। পুলিশি জেরায় সঞ্জয় দাবি করে যে সে হাসপাতালে রোগী ভর্তি করানো এমনকি দেখাশোনার কাজ করে। আর ঘটনার দিন রাতে সঞ্জয় চেস্ট মেডিসিন বিভাগে গিয়েছিলেন রোগী দেখাশোনার কাজ করার জন্যে। আর তার সেই বয়ান বা দেওয়া যে তথ্য, সেই তথ্য যাচাই করতে গিয়ে তদন্তকারীরা রোগীদের জিজ্ঞাসাবাদ করে যেটা যেতে পারেন বা রোগীরা যেটা জানায় যে সঞ্জয় রায় নামে কাউকেই তারা চেনেন না। তখনই দুয়ে দুয়ে চার করেন তদন্তকারীরা, গ্রেফতার হয় সঞ্জয় রায়। পুলিশ সূত্রে খবর ভোর 4টে নাগাদ সেমিনার হলের দিকে যায় সঞ্জয়। ভোর 4:30-র আশেপাশে বিল্ডিং থেকে সঞ্জয় বেরিয়ে যায়। হাসপাতালে ঢোকার সময় মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত। হাসপাতাল থেকে বেরিয়েও সঞ্জয় রায় মদ্যপান করে। সঞ্জয় রায়ের মোবাইলে প্রচুর পর্ন ভিডিও মিলেছে। শনিবার কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল বলেছেন, ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত চলছে। Sexual assault, there are signs of sexual assault as far as this is concerned. For us, he is a criminal of the highest order. Narke prashno korchi and we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. তিলোত্তমাকে খুনের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন হলো, সে কি একা অপরাধী নাকি তিলোত্তমার ওপর নারকীয় অত্যাচারের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেকে? ক্যামেরায় গৌরব ও কল্যাণের সঙ্গে সুপ্রিয়, অরিত্র ও দীক্ষার রিপোর্ট, TV9 বাংলা। একটা সরকারি হাসপাতালের মধ্যে এমন নারকীয় কাণ্ড কি ঘটেছিল সেই রাতে, কি ঘটেছিল সেমিনার রুমে, দেখাবো আপনাদের TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। দেখুন, একটা স্বপ্নের অপমৃত্যু, মানুষের সেবা করতে গিয়ে প্রাণের বলি। ক্ষোভে ফুঁসছেন বাংলার জুনিয়র ডাক্তার, ইন্টার্ন থেকে চিকিৎসকরা। হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। হাসপাতালের মধ্যে কিভাবে হলো এই নারকীয় হত্যা? বৃহস্পতিবার রাতে সেমিনার রুমে কি হয়েছিল জানতে চাইছেন বাবা মা, সহকর্মী থেকে আন্দোলনকারীরা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক ও তার সহকর্মীরা বাইরে থেকে খাবার আনান। রাত 12:30 নাগাদ ফুড ডেলিভারি সংস্থা খাবার দিয়ে যায়। সেমিনার হলে 5 জন একসঙ্গে খাওয়া দাওয়া করেন। খাওয়ার পর বাকিরা চলে যান। এরপর তিলোত্তমা নীরাজ চোপড়ার জ্যাভলিং থ্রো দেখেন। পুলিশ সূত্রে খবর, সেমিনার রুমে এসি থাকায় সেখানেই ঘুমিয়ে পড়েন। লাল কম্বল জড়িয়ে ঘুমন তিলোত্তমা। সেমিনার রুমে কোনো সিসি ক্যামেরা নেই। তার কাছাকাছি এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। পুলিশের অনুমান, রাত 3টের পর ধর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় 4টে নাগাদ বিল্ডিংয়ে ঢোকে সঞ্জয়। 4:30 নাগাদ সে বিল্ডিং ছেড়ে বেরিয়ে যায়। সকালে হাসপাতালে এক রোগীর অবস্থার অবনতি হয়। সকাল 9টা নাগাদ তিলোত্তমার খোঁজ শুরু করেন সহকর্মীরা। সেমিনার রুমের অর্ধনগ্ন অবস্থায় তাকে দেখতে পান। পড়েছিল লাল কম্বল, মোবাইল, ল্যাপটপ এবং একটি ব্লুটুথ হেডফোন। নীল রঙের ম্যাট্রেসের উপর পড়েছিল দেহ। দেহের উপরের অংশে গোলাপি রঙের কুর্তিও ছিল। পরনে জিন্স। অন্তর্বাস মৃতদেহের বাঁদিকে পড়েছিল। দেহের পাশ থেকে ভাঙা ক্লিপ এবং চশমার ডাটি উদ্ধার। ম্যাট্রেসে মৃতের প্রচুর চুল পাওয়া গেছে। ম্যাট্রেসে ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ। ময়নাতদন্তের রিপোর্ট বলছে তিলোত্তমার দেহে 10 ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতিতার 2 চোখ দিয়ে রক্তক্ষরণ, মুখে রক্ত ও নখের দাগ, যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ, বাঁ পায়ে পেটে আঘাতের চিহ্ন, বাঁ পায়ের গোড়ালিতেও আঘাত, ঘাড়ে ক্ষতের আঘাত, ডান হাতের রিং ফিঙ্গারে আঘাত। সব মিলিয়ে আরজিকর হাসপাতালের এই তিলোত্তমার মৃত্যুর ঘটনায় পরতে পরতে রহস্য, আর এই মৃত্যুর ঘটনা থেকে শোরগোল এ রাজ্যে। ক্যামেরায় কল্যাণের সাথে অরিত্র, TV9 বাংলা। পার্কস্ট্রিটের ধর্ষণ থেকে কামদুনির ধর্ষণ খুন, প্রতিবারই পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাজ্য প্রশাসনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠেছে। এবারও তার ব্যতিক্রম হলো না। আরজিকর হাসপাতালের ভিতরে কর্মরত চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনাতেও প্রশ্নের মুখে পড়ল পুলিশ। অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার, অথচ তার এই পরিচয় সত্যতা স্বীকার করতে গিয়ে বারবার উত্তর কেন এড়ালেন?
কলকাতা পুলিশের কমিশনার। এর পিছনে রয়েছে কোন রহস্য? Sexual assault, there are signs of sexual assault as far as this is concerned. This is case of homicide as well as sexual assault. সেক্সুয়াল অ্যাসল্ট, যৌন নিগ্রহ, তারপর খুন। ময়নাতদন্তের রিপোর্ট তো বলেই ছিল, এবার ক্যামেরার সামনে স্বীকার কলকাতা পুলিশেরও। কে করল নারকীয় অত্যাচার? আপাতত সঞ্জয় রায় নামে এক ব্যক্তি গ্রেফতার। কে এই সঞ্জয়, কি কাজ করে? জানা গিয়েছে সঞ্জয় রায় টিম কলকাতা পুলিশের কর্মী। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কলকাতা পুলিশের সেন্ট্রাল ওয়েলফেয়ারের কাজ করত। টিমের লোকের এমন দুষ্কর্ম, যতবার প্রশ্ন ততবার উত্তর এড়ানোর পথেই হাঁটলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. কি আছে না আছে সেটা দেখা যাবে, but he is the highest form of criminal. আমি বললাম তো আপনাকে, ঠিক আছে, সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও হি ইজ এ ক্রিমিনাল, ঠিক আছে। We are looking into this. We are trying to figure out. পুলিশ কর্তা উত্তর এড়ালেও শাসক দলের সাংসদই বলে দিয়েছেন অভিযুক্ত কোন কাজ করত। ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। অভিযুক্তর মাও তাই বলছেন। আপনার ছেলে কি কাজ করতো? আমার ছেলে পুলিশের কাজ করতো। আপনার ছেলে পুলিশের কাজ করতো? এইটুকু সবাই শুনেছে, সবাই জানে। ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে সঞ্জয়ের প্রতিবেশীরাও এ কথা বলছেন। ও নিজেকে পুলিশ বলতো, কলকাতা আর্ম পুলিশের, ঠিক আছে। ও বলতো কি আমি 4th ব্যাটালিয়ন কলকাতা আর্ম পুলিশে চাকরি করি। ওর একটা বোন আছে পুলিশে, আর ওর বাইকে কিন্তু পুলিশ লেখা থাকে, পুলিশের চাকরি করতে। সঞ্জয়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগও উঠছে। 2,20,000 টাকা দিয়েছিলাম, ও আমাকে বললো পুলিশের চাকরি পাইয়ে দেবে 2023 সালে। সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার, সবাই জানেন, পুলিশ কমিশনার জানেন না, নাকি ক্রিমিনাল বলে উত্তর এড়িয়ে যাওয়া? টিম কলকাতা পুলিশের গায়ে যাতে কালি না লাগে, উঠছে আরও প্রশ্ন। একজন সিভিক কিভাবে সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হন? রক্ষকই ভক্ষক কথাটাকে কিসে বলার সুযোগই পাচ্ছে না কলকাতা। দীক্ষা ও অরিত্র রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, তদন্ত শেষের আগেই বিচার হতে পারে কখনো? আমাদের রাজ্যে হয় অবশ্য। এই যেমন গতকাল দেখলেন না, তদন্ত ছাড়ুন, ময়না তদন্ত হওয়ার আগেই আরজি করের ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে আত্মহত্যা বলে রটিয়ে দেওয়া হলো। পরিবারের কাঠগড়ায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের বিরুদ্ধেও পরিবারকে হেনস্থা করার অভিযোগ উঠছে। মা বাবার হয়রানি, শুনুন তিলোত্তমার জবানিতে। কথায় বলে না, মরেও শান্তি নেই। বৃহস্পতিবার রাতের নৃশংস ঘটনার পরও কত তর্ক বিতর্ক বলুন। 36 ঘন্টা টানা ডিউটির ধকল জানেন? 1.5টা দিন বিশ্রাম নেওয়ার জায়গা কই? ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলাম সেমিনার রুমে। তারপর কি ঘটে গেল? তারপরও হাসপাতাল কি করলো জানেন? আপনাদেরকে কি বলে আনা হয়েছে? অসুস্থ প্রথমে বলেছিল, পরে বললো সুইসাইড করেছে। তদন্তের আগেই সবটা জেনে গেল হাসপাতাল কর্তৃপক্ষ। একটা পোস্টারের ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, আপনারাও দেখেছেন। প্রিন্সিপাল স্যার নাকি প্রশ্ন তুলেছেন আমার দায়িত্ববোধ নিয়ে। রাতে একা কি করছিলাম? অন ডিউটি ছিলাম স্যার। রোস্টার দেখুন, পেয়ে যাবেন। আমাদের ডাক্তারদের, পিজিটিদের, ইন্টার্নদের এত পরিশ্রম করার পরও একটা রেস্টরুম নেই জানেন স্যার? আপনি জানেন না? এখন আমার সহকর্মীরা, আমার বোনেরা কলেজে হাসপাতালে যেতে ভয় পাচ্ছে। এর দায় কি আপনার নয় স্যার? উনি বলছেন যে একা সেমিনার হলে যাওয়া উচিত না, তাহলে ওনার একটা রেস্টরুম দেওয়া উচিত। ওর কি স্বাধীনতার, ও তো অন ডিউটি ছিল, এমনটা না বাইরে ঘুরছিল। তা বলে কি বাইরে বেরিয়েছি বলে আমাদের এইভাবে নির্মম অত্যাচার করা হবে? এইভাবে তাদের কোনো প্রপার ঘর নেই, আমাদেরও ইভেন কোনো প্রপার রেস্টরুম নেই। তো তাদেরকে কোথাও তো একটা রেস্ট নিতে হবে। পুরোপুরি জায়গাটাকে, যেখানটা আমি নিজের ঘর বাড়ি ভেবেছিলাম, আমার নিজের কলেজ, নিজের জায়গা, সেখানে আমি নিজেকে আনসেফ ফিল করছি। এতদিন কলেজ এসে মাকে ফোন করে বলতাম, মা কলেজ ঢুকে গেছে। এবার আমরা কি বলবো? কলেজ ঢুকে গেছে, আমার মা নিশ্চিন্তে আমাকে কাজে পাঠাতে পারবে। শুধু আপনার কথাই বা বলি কেন? পুলিশ কি ঠিক করলো? শুরুতেই আত্মহত্যা বলে রটিয়ে দেওয়া হলো ময়না তদন্ত হওয়ার আগেই। আমার মেয়েহারা মা বাবাকে কিভাবে নাস্তানুবোধ করলো দেখলেন?
পোস্টমর্টমের পর মা বাবার হাতে আমায় তুলে না দিয়ে দেহ নিয়ে পুলিশ চলে গেল সোজা বাড়িতে, যে বাড়িতে কেউ নেই, তালা ঝুলছিল। এ তো হাইজ্যাক, তাই না? ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেরে ফেললো, তারপরে টালা থানায় কি হেনস্থাই না হতে হলো আমার মা বাবাকে। একদল পলিটিক্যাল লোক আমাদের গাড়িতে চাপড় পর্যন্ত মারল। পুলিশ খুব বাজে ব্যবহার করেছে, আমাদের গাড়িটাকে মেরে আবার গাড়িটা ঠেলে ঠেলে আমাদের গাড়ি পার করছে। ভাবুন, শোক সন্তপ্ত একটা পরিবার আচমকা ঝড়ে বিধ্বস্ত, তারপরও ছাড় নেই, একটুও ছাড় নেই। সন্তানহারা মা বাবার কষ্ট কি কেউ বোঝে না? আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি, এরকম ঘটনা যেন কোনো মায়ের সাথে না ঘটে। মেয়েকে নিয়ে স্বপ্ন তো এটাই, যে আমার 62 বছর ধরে এটাই তৈরি করে মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। ওরা কষ্ট করেছিল বলেই ডাক্তার হতে পেরেছিলাম। আমারও তো কত স্বপ্ন ছিল মা বাবাকে নিয়ে, কত দায়িত্ব ছিল, সব শেষ হয়ে গেল। আপনারা তিলোত্তমা বলে ডেকেছেন আমায়, দেখবেন তিলোত্তমা যেন বিচার পায়, না হলে অন্য তিলোত্তমারা রাস্তায় বেরোনোর সাহস পাবে না। ভাববেন তো ওদের কথা।